আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা থিওরিস অফ লার্নিং এর ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সংক্রান্ত বিষয়ে দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো একজন চাইল্ড যখন জন্মগ্রহণ করে তারপরে কোন স্টেজেস পার করে তার নেটিভ ল্যাঙ্গুয়েজটাকে অ্যাকোয়ার করে সেসব বিষয়ে বোঝার চেষ্টা করব। স্টার্ন, নাইস এবং ব্রাউন আ এই ৩ জন ব্যক্তি মূলত একটা চাইল্ড কোন স্টেজেস পার করে ল্যাঙ্গুয়েজকে অ্যাকোয়ার করে সেই সংক্রান্ত বিষয়ে ধারণা দিয়ে গেছেন। তো সেসব ৫ টা স্টেজেস এর নাম এবং এর সময়কাল সম্পর্কে এখানে বলা হয়েছে। তো ওভারঅল যে লিঙ্গুইস্টিক ডেভেলপমেন্ট একটা চিলড্রেনের মধ্যে হয়, তার জন্য ১ম ধাপটা হচ্ছে যে প্রি লিঙ্গুইস্টিক ডেভেলপমেন্ট এজ বা প্রি লিঙ্গুইস্টিক ডেভেলপমেন্ট স্টেজ। তো এই সময়কালটা হচ্ছে 0 থেকে 10 মান্থস। তো এই সময়কালটাতে কি ঘটনা সংঘটিত হয় এগুলা আমরা পরবর্তীতে দেখব। ২য় নম্বর যে স্টেজটা বা ২য় নম্বর যে এজটা, যে সময়কালটা সেটা হচ্ছে হলোফ্রেস্টিক এজ, যেটা 10 মান্থস থেকে 16 মান্থস পর্যন্ত আ চলমান থাকে বা 1 ইয়ার 6 মান্থস। এরপরে আসে 2 ওয়ার্ড আটারেন্সেস পিরিয়ড, যেটাকে আমরা উল্লেখ করতে পারি যে টেলিগ্রাফিক এজ বলেও। এরপরে আসে যে 3 ওয়ার্ড আটারেন্সেস বা পিরিয়ড অফ 3 ওয়ার্ড আটারেন্সেস। এইটা চলমান থাকে ২ থেকে ৩ বছর পর্যন্ত এবং সর্বশেষ যে যখন অ্যাডভান্সড স্টেজ চলে আসে তখন একটা চাইল্ড বা একটা চিলড্রেন মূলত ল্যাঙ্গুয়েজে মোটামুটি বলা যায় যে পারদর্শী হয়ে ওঠে। তো এইটা চলমান থাকে মূলত ৩ বছর থেকে ৫ বছর। তো এই ৩ থেকে ৫ বছরের মধ্যেই একটা চাইল্ড মোটামুটি তার নেটিভ যে বা প্যারেন্টস এর যে আ ল্যাঙ্গুয়েজ সেটাকে অ্যাকোয়ার করে ফেলে। আমরা এখন দেখার চেষ্টা করব যে ওই যে ৩ জন ব্যক্তি মূলত ৫ টা স্টেজেসে ভাগ করলেন। তো তার মধ্য থেকে ১ম যে স্টেজটা বা এজটা সেটাকে আমরা বলছি যে দ্য পিরিয়ড অফ প্রি লিঙ্গুইস্টিক ডেভেলপমেন্ট। তো এই সময়টাতে কি ঘটনাগুলো সংঘটিত হয় সেগুলো একটু আমরা শর্টে বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এই যেই প্রি লিঙ্গুইস্টিক ডেভেলপমেন্ট এজ বা স্টেজ, এই সময়টাতে মানে এই সময়কালটাকে মূলত ৫ টা ক্যাটেগরিজ বা ৫ টা ক্লাসে ভাগ করা হয়েছে। তো ১ম যে বিষয়টা আসে সেটা হলো আ ক্রাইং, অর্থাৎ এই সময়কালে আসলে কোন ধরনের ক্রাইং দেখা যায় সেগুলো একটু দেখার চেষ্টা করি। মূলত ১ম ২ উইক যখন চলমান থাকে, ১ম ২ উইকে মূলত ৩ ধরনের ক্রাইং বা ৩ ধরনের বা ক্রাইস আমরা দেখতে পাই। আ হাঙ্গার, পেইন এবং ম্যাড ক্রাই। তো হাঙ্গার ক্রাই আমরা বুঝতে পারছি কেন তারা কান্না করছে। ক্ষুধার জন্য। পেইন ক্রাইও বুঝছি। কিন্তু ম্যাড ক্রাই মূলত হয় হলো বিভিন্ন কারণে। সেটা হলো তার ডিসকমফোর্ট এর কারণে বা ফ্রাস্ট্রেশন বা দেখা যাচ্ছে সে অ্যাংরি হয়ে গেলে। তো এই ধরনের এই ক্রাইটা তখন হয়। তারা কান্না করে। এরপরে যখন ৩য় সপ্তাহ চলে আসে অর্থাৎ 3rd উইক, এই সময়টাতে আরেক ধরনের কান্না বাচ্চাদের মধ্যে লক্ষ্য করা যায়। সেটা হচ্ছে ফেক ক্রাই। তো এই ফেক ক্রাই হচ্ছে মূলত অ্যাটেনশন সিকিং মেকানিজম এ কাজ করে। মূলত সে অ্যাটেনশন চাচ্ছে, সেজন্য এই ক্রাইংটা সম্পূর্ণ হয়। এবং এই সময়টাতে মূলত ৩ ধরনের হচ্ছে সাউন্ডস লক্ষ্য করা যায়। মূলত আ গ্লোটাল স্টপস, গ্লোটাল ফ্রিকেটিভস এবং লেবিয়াল সাউন্ড যেগুলো এবং সাথে গ্লোটাল অ্যাফ্রিকেটস যে সাউন্ডস গুলো, এই সাউন্ডস গুলো লক্ষ্য করা যায় বাচ্চাদের মধ্যে। তো এগুলো আসলে কোনো কিছু মিন করে না। কিন্তু এগুলাকে ক্যাটেগরি করে দেখানো হয়েছে যে এই ধরনের সাউন্ড গুলো তারা প্রোডিউস করে। তো এগুলো কোন সাউন্ড গুলোকে আমরা গ্লোটাল স্টপস, গ্লোটাল ফ্রিকেটিভস, গ্লোটাল অ্যাফ্রিকেটস বলছি। এগুলো একটু গুগল করে দেখে নিলে ভালো হয়। তো এরপরে আসে যে কুইং স্টেজ। এটা ৩ মান্থ থেকে শুরু হয়ে থাকে। তো এই সময়টাতে মূলত কিছু ঘটনা ঘটে যে তারা যে সাউন্ড প্রডিউস করে, এই সময় হচ্ছে লিপটা রাউন্ডিং করে বা লিপটা গোলাকার করে তারা হচ্ছে যে ব্যাক ভাওয়েল যেগুলো আমরা ফনেটিক্স এবং ফনোলজিতে বোঝার চেষ্টা করেছি যে ব্যাক ভাওয়েল যেগুলো সেগুলা তারা প্রডিউস করে। এবং এই সময়টাতে মূলত তাদের যে রেসপন্সিভ ভোকালাইজেশন, অর্থাৎ তারা রেসপন্স করছে।
এই ধরনের যে ফোকালাইজেশন বা তার যে কেয়ারার সে যখন কোনো কথা বলছে সে তাকায় দেখছে, দেখে রেসপন্স করার ট্রাই করছে বা বোঝার চেষ্টা করছে। এই যে রেসপন্সিভ যে ব্যাপারগুলো সেটা সংঘটিত হয় এবং এই সময়টাতে মূলত টার্ন টেকিং বিষয়টা দেখা যায়। টার্ন টেকিং মনে হচ্ছে যে সাধারণ অবস্থায় টার্ন টেকিং হচ্ছে একজন যখন কথা বলে আরেকজন চুপ থাকে। আবার আরেকজন যখন কথা বলে আরেকজন চুপ থাকে। অর্থাৎ একজনের টার্ন টেকিং এর মাধ্যমে এই যে কথার ট্রান্সফারটা এটা হয়ে থাকে। তো বাচ্চাদের মধ্যে এটা দেখা যায় যে মূলত এই সময়টাতে তারা যখন তার কেয়ারার আ কোনো কথা বলছে তখন সে চুপ করে শুনছে। এই ধরনের বিষয়গুলো দেখা দেখা যায় হচ্ছে এই কুইং ধাপে ৩ মান্থস অর্থাৎ মানে বা ৩ মান্থস এ এটা আমরা লক্ষ্য করি। এরপরে আসে ব্যাবলিং। এই ব্যাবলিং স্টেজটা শুরু হয় মূলত ৪ অথবা ৫ মান্থ থেকে। তো এখানে ২ টা গুরুত্বপূর্ণ ঘটনা লক্ষ্য করা যায়। সেটা হচ্ছে যে তাদের যে আর্টিকুলেটরি যে কন্ট্রোল সেটার উপর এক ধরনের র‍্যাপিড অ্যাডভান্সমেন্ট লক্ষ্য করা যায়। তারা এর উপর একটা মোটামুটি ধরনের কন্ট্রোল পায়। তো এই সময়টাতে আমরা ডেন্টাল, অ্যালভিওলাল এবং গ্লোটাল যে সাউন্ডস গুলো আছে সেগুলো লক্ষ্য করতে পারি। আর এই সময়টাতে তারা যে এই ব্যাবলিং করে, এই ব্যাবলিংটা মূলত হয় হচ্ছে ফান পারপাসে অথবা তাদের এনজয়মেন্ট এর জন্য তারা এই কাজটা করে। তো এই সময়টাতে হচ্ছে যে অনেক সময় এই রিপিটেশন যে আ আমরা সাউন্ড রিপিটেশন ভয়েস কনসোনেন্ট সাউন্ড এসব আমরা দেখতে পারি। তো এই যে রিপিটেশনটা, এই রিপিটেশনটা কেমন হয় যে ভয়েসড কনসোনেন্ট যেগুলো আছে এর সঙ্গে মিলিয়ে যে ফ্ল্যাট ভাওয়েল গুলো আছে সেটার ওভারঅল মানে বারবার এটা রিপিট হতে থাকে। যেমন বাবা, মামা, নানা এই ধরনের সাউন্ড গুলো লক্ষ্য করা যায়। এইটা প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রেই প্রযোজ্য। এই সময়টাতে অনেক গার্ডিয়ান মনে করে যে হয়তোবা আ আমার সন্তান আ ডাকছে। আসলে তা নয়। আমাদের বাংলায় বাবা, মামা এগুলা মিল থাকলেও একজন ইংল্যান্ডের বাচ্চা যদি চিন্তা করি, সে কিন্তু ওই একই ধরনের সাউন্ডটাই প্রডিউস করছে। কিন্তু ওইটা দ্বারা আসলে ইংলিশ ভাষায় কোনো কিছু না বোঝানোর কারণে তারা অ্যাকচুয়ালি বুঝতে পারে না যে, ও আচ্ছা বাচ্চাটা তো এই সাউন্ড করছে এটা অ্যাকচুয়াল কোনো ডাক না। কিন্তু আমরা বাঙালিরা মনে করি যে হয়তোবা বাচ্চাটা আমাকে ডাকছে এই ধরনের। আসলে প্রত্যেকটা বাচ্চাই আসলে এই ধরনের যে ফ্ল্যাট ভাওয়েল এবং ভয়েসড কনসোনেন্ট এর যে মিক্সড এবং রিপিটেশন এই সাউন্ড গুলো প্রডিউস করে। এর পরের ধাপ হচ্ছে ল্যালেশন। তো ল্যালেশন মূলত শুরু হয় ৭ মান্থ থেকে এবং এই সময়টাতে লক্ষ্য করা যায় যে মূলত তারা মিমিক করার ট্রাই করে অথবা ইমিটেট করার ট্রাই করে, অনুকরণ করার ট্রাই করে। তাদের সারাউন্ডিং এ যেসব জিনিসপত্র তারা দেখছে, সে অনুসারে তারা সাউন্ড প্রডিউস করার ট্রাই করে। কিন্তু তারা আসলে পেরে ওঠে না। ঠিক আছে? তারা তারা যে আর্টিকুলেটরি যে কানের মাধ্যমে যে তারা যে বিষয়গুলো শোনে, তারা ফিডব্যাক দেওয়ার ট্রাই করে। কিন্তু আসলে অ্যাকচুয়ালি সাউন্ড প্রডিউস করতে পারে না এই সময়টাতে। এবং সর্বশেষ যে স্টেজটা এই প্রি লিঙ্গুইস্টিক ডেভেলপমেন্ট এর সেটা হচ্ছে ইকোলেলিয়া। এটা মূলত ৮ মান্থ থেকে শুরু হয়ে থাকে। এবং এই সময়টাতে তাদের অ্যাবিলিটি গ্রো করে যে তাদের কানে অ্যাকচুয়ালি তারা ভালোমতো শুনতে পারা, একো করা এবং রিপিট যে সাউন্ড প্রডিউস সেটা তারা করতে পারে। তো এই সময়টাতে হচ্ছে যে তাদের সাকসেসফুল ইমিটেশন অফ ল্যাঙ্গুয়েজ প্রোডাকশন যে ব্যাপারটা সেটা সংঘটিত হয়। অর্থাৎ তারা অনুকরণ করতে পারার যে বিষয়গুলো সেটা সাকসেসফুলি পেরে ওঠে। কিন্তু এই সময়টাতেও কিন্তু মূলত তারা অ্যাকচুয়াল ল্যাঙ্গুয়েজটা প্রডিউস করতে পারে না। ঠিক আছে? এরপরে আমরা দেখার চেষ্টা করব যে হলোফ্রেস্টিক এজ বা স্টেজ আ যেটাকে সিঙ্গল ওয়ার্ড আটারেন্সেস বলা হয়ে থাকে। তো এটা চলমান থাকে মূলত ১০ থেকে ১৮ মান্থস অবধি। তো অনেক জায়গায় 16 মান্থস বলা হয়ে থাকে, অনেক জায়গায় 18 মান্থস বলা হয়ে থাকে। তো এই সময়টাতে আসলে কি ঘটনা সংঘটিত হয় সেগুলো একটু দেখার চেষ্টা করি। এই সময়টাতে মূলত আমরা দেখি যে কোনো বাচ্চা একটা ওয়ার্ড উচ্চারণ মিনিংফুলি উচ্চারণ করার সক্ষমতা অর্জন করে। তো মিনিংফুলি সক্ষমতা উচ্চারণ করলে হয় কি যে তার একটা ওয়ার্ড দিয়ে পুরো সেন্টেন্সের যে ভাবার্থ সেটা বোঝানোর সে ট্রাই করে। যেমন সে যদি বলে যে আপ এই এতটুকু কথা যদি সে বলে তার মানে সে বোঝাতে চাচ্ছে যে পিক মি আপ মানে আমাকে উঠাও এরকম বোঝাতে চাচ্ছে। ঠিক আছে? তো এই সময়টাতেই মূলত নাউন, ভার্বস এবং মডিফায়ার্স এর যে ব্যবহারগুলো সেগুলো আমরা দেখতে পাই। যেমন মাম্মি বলতেছে, বল বলতেছে এগুলা নাউন। এরপরে সে বলতেছে মোর।
ঠিক আছে? চকলেট তার সামনে আছে বা কোনো কিছু আছে বা কোনো খাবার একটা আছে, সে খেতে পারে ওই সময়টাতে হালকা পাতলা যতটুকু খেতে পারে। ওইটা সে যদি আরো খেতে চায় তাহলে সে বলছে মোর, যেটা একটা মডিফায়ার হিসেবে আমরা বলতে পারি। তো এই ধরনের ল্যাঙ্গুয়েজ তারা ব্যবহার করে থাকে। আবার অনেক সময় যে আমাদের যে অ্যাডাল্ট ল্যাঙ্গুয়েজ আছে, এই অ্যাডাল্ট ল্যাঙ্গুয়েজ দ্বারা তারা যে তাদের সারাউন্ডিং থেকে তারা যে দেখে, যে কথাগুলো, যে শব্দগুলো তারা শোনে, সেটা ওভার সিম্পলিফাই করে যে উচ্চারণের ব্যাপারটা সেটা সংঘটিত হয় এই সময়টাতে। আরো কিছু ঘটনা এই সময়টাতে দেখা যায়, সেটা হচ্ছে ওভার এক্সটেনশন। ওভার এক্সটেনশন বিষয়টা কি? যে তারা একটা ওয়ার্ড এত মানে একটা ওয়ার্ডকে এত ব্রডলি ব্যবহার করছে, যে উদাহরণস্বরূপ যে তার একটা পেট আছে যেটার নাম যেটার নাম সে শুনেছে তার পিতামাতার কাছ থেকে, যে এটা ডগি, এটার নাম হচ্ছে ডগি। তো সে পৃথিবীর যত প্রাণী দেখছে, গরু দেখছে, ছাগল দেখছে বা আনুষঙ্গিক যতগুলা প্রাণী দেখছে, সে সবগুলাকে বলছে ডগি। এটাকে আমরা বলছি ওভার এক্সটেনশন। এরপরে তাদের মধ্যে দেখা যায় হচ্ছে আন্ডার এক্সটেনশন। অর্থাৎ তার বাসায় যে ডগিটা আছে বা যে পেটটা আছে, সেইটাকে সে শুধু ডগি বলছে, আর অন্যান্য যে বাইরে যে সে যে ডগ দেখছে সেগুলাকে সে ডগি বলছে না। তো এটাকে আমরা বলছি হচ্ছে আন্ডার এক্সটেনশন। তো এই সময় আরো কিছু ঘটনা লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে যে তাদের যে প্লসিভ এবং ন্যাসাল সাউন্ড গুলো, সেগুলা তারা প্রডিউস করার সক্ষমতা অর্জন করে। এই সময়টাতে আমরা দেখি যে মূলত এই সময়কালটাই হচ্ছে তাদের ল্যাঙ্গুয়েজ প্রোডাকশনের জন্য রেডি হয়ে যায়। তাদের মধ্যে পর্যাপ্ত ইনপুট যেহেতু আ যাওয়া শেষ, এখন তাদের ল্যাঙ্গুয়েজ প্রোডাকশনের সময় চলে আসে আসলে। তো এই সময়টাতে হচ্ছে বাচ্চাদের যে জেস্চার এবং কনটেক্সট অনুসারে তারা যে সাউন্ড প্রডিউস করে, সেটা দেখে কিন্তু তার গার্ডিয়ানরা বুঝতে পারে যে আসলে বাচ্চাটা কি বোঝাতে চাচ্ছে। এই সময়টা তো ব্যাবলিং হয়ে থাকে। যেমন এরকম ব্যাবলিং হয় যে, বা এরকম বলতেছে। বা এরকম বলতেছে। তো এইটা বলার পরে সে এইটা দ্বারা বোঝাচ্ছে যে বাই, বাই অথবা এরকম বলতেছে। তার মানে সে বোঝাচ্ছে নোস। সে নাকে হাত দিয়ে যদি বলে তখন এটাকে বলছে নোস। ঠিক আছে? আই এভাবে বলতেছে। সে হাই এটা বলতে পারছে না। আই বলতেছে। এই ধরনের উচ্চারণগুলো তাদের মধ্যে দেখা যায়। এছাড়াও অনেক সময় দেখা যাচ্ছে যে কিছু আ কনসোনেন্ট সাউন্ড গুলা হচ্ছে অমিটেড হয়ে যায়। তারা প্রপারলি প্রডিউস করতে পারে না। যেমন হচ্ছে কি বলতেছে, তার মানে হচ্ছে কিক বলতে চাচ্ছে। ঠিক আছে? অথবা হচ্ছে যে আ কি এরকম বলতেছে। অর্থাৎ ওই যে আবার রিপিটেটিভ সাউন্ড উচ্চারণ করছে। কিন্তু এটা দ্বারা বোঝাচ্ছে কিচেন, এরকম বোঝাচ্ছে। ঠিক আছে? তো এই সময়টাতে আরো কিছু ঘটনা আমরা লক্ষ্য করি যে অ্যা সেই সময়টাতে তারা তাদের যে সারাউন্ডিং আছে, এর মধ্যে সারাউন্ডিং এ কোথায় ওপেনিং, ক্লোজিং, অ্যাপিয়ারেন্স, ডিসঅ্যাপিয়ারেন্স এসব বিষয় তারা লক্ষ্য করতে পারে। তো এই সময়টাতে তাদের যে সারাউন্ডিং এ যতগুলা ঘটনা সংঘটিত হচ্ছে, তারা মূলত হচ্ছে ৫ টা সেকশনে ভাগ করে। ৫ টা সেকশন হচ্ছে যে মুভার্স, মুভেবল, ইন্সট্রুমেন্ট, লোকেশন এবং রেসিপিয়েন্টস। তো এইভাবে তারা ভাগ করে তারা দেখার চেষ্টা করে বা বোঝার চেষ্টা করে, আন্ডারস্ট্যান্ড করার ট্রাই করে। তো এই সংক্রান্ত বিষয়ে ডি লেগুনা নামক একজন ব্যক্তি আইডেন্টিফাই করে যে মূলত তারা যে সাউন্ড প্রডিউস করছে এবং তাদের যে জেস্চার থেকে যে ওভারঅল এক্সপ্রেশনটা আসছে, এই এক্সপ্রেশনের মাধ্যমে তারা অনেক কিছু বোঝানোর ট্রাই করে, যেটা তার গার্ডিয়ানরা বুঝতে পারে। যেমন সে হচ্ছে যে মোর বলছে, সাউন্ড উচ্চারণ করছে মোর এবং জেস্চার দেখাচ্ছে একটা চকোলেটের দিকে বা একটা খাবারের দিকে। তাহলে এই সময়টা ওই যে পয়েন্ট আউট করছে একটা খাবারের দিকে ফিঙ্গার দিয়ে দেখাচ্ছে, এটা দিয়ে সে বোঝাচ্ছে আই ওয়ান্ট মোর মিট, অর্থাৎ আমি আরো খাবার চাই। ঠিক আছে? তো এইভাবে অনেক কিছু দেখানো যায়। মানে দেখায় এই সময়টাতে। আবার যে সে বলছে ড্যাড এবং পয়েন্ট করে দেখাচ্ছে যে কারের মধ্যে। এর মানে হচ্ছে যে তার ড্যাড কারের মধ্যে আছে অথবা এটা তার ড্যাডের কার। ঠিক আছে? এইভাবে সে পয়েন্ট আউট করে দেখানোর ট্রাই করে। অর্থাৎ এই সময়টাতে সাউন্ডস এবং জেস্চারস এর সমন্বয়ে যে এক্সপ্রেশন ক্রিয়েট হয় এবং এই এক্সপ্রেশন থেকে গার্ডিয়ানরা বুঝতে পারে যে আসলে সে কি বোঝাতে চাচ্ছে, তার ডিজায়ারটা কি বা সে আসলে কি প্রডিউস করতে ট্রাই করতেছে, কি বোঝাতে চাচ্ছে, অন্যদের কি মিন করতে চাচ্ছে সেটা। তো এই সময়টাতে যে ভোকাবুলারি যে গ্রোথটা এটা রিলেটিভলি অত্যন্ত মানে আরকি স্লো থাকে। এই সময়টাতে স্লো থাকে। মূলত ১০ টা ওয়ার্ড এই সময়টাতে যে ১০ টা ওয়ার্ডকে অ্যাকোয়ার করার জন্য মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি ২ উইকস এর মতো সময় লেগে যায়। এবং এইটাকে যদি প্রডিউস করতে চায়, তারা মানে ওই ১০ ওয়ার্ডস কে যদি মানে তাদের শিখতে লাগে ১০ ওয়ার্ডস তাদের শিখতে সময় লাগে ২ উইকস এবং ১০ ওয়ার্ডস তাদেরকে প্রডিউস করতে তাদের সময় লাগে ৪ উইকস এর মতো।
ঠিক আছে? তো এই ঘটনাগুলো সংঘটিত হয়। আমরা পরবর্তী পার্টে দেখার চেষ্টা করব পরবর্তী স্টেজেস বা পরবর্তী এজ গুলোতে কি, কি ঘটনা সংঘটিত হয় এবং ওভারঅল একজন বাচ্চা কিভাবে তার ল্যাঙ্গুয়েজটা অ্যাকোয়ার করে এগুলা বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা গত ভিডিওতে দেখার চেষ্টা করেছি যে আ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন এর ক্ষেত্রে যে ৫ টা স্টেজেসে ভাগ করা হয়েছিল। সেগুলার ১ম ২ টা স্টেজেস বা এইজেস গুলো আমরা দেখার চেষ্টা করেছি। এখন আমরা বোঝার এবং দেখার চেষ্টা করব দ্য পিরিয়ড অফ টু ওয়ার্ড আটারেন্সেস, যেটা 16 মান্থস থেকে শুরু করে 24 মান্থস পর্যন্ত চলমান থাকে অথবা কোনো ক্ষেত্রে 18 মান্থস থেকে 24 মান্থস পর্যন্ত চলমান থাকে। তো এই পিরিয়ডটাতে কি, কি ঘটনা সংঘটিত কি, কি ঘটনা ঘটে সেসব আমরা দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এই পয়েন্টটাতে এসে আমরা দেখেই বুঝতে পারছি যে টু ওয়ার্ড আটারেন্সেস, এটার নেম দেখে আমরা বুঝছি যে এখানে আসলে বাচ্চারা ২ টা ওয়ার্ডস আরকি কম্বাইন করে একটা কমপ্লেক্স মিনিং প্রডিউস করতে পারে এই সময়টাতে। তো এইটাকে এই যে যেই স্টেজ বা এই যে যেই এজটা এটাকে বলা হচ্ছে যে মানে তাদের গ্রামার বা সেন্টেন্স স্ট্রাকচার বোঝার একটা প্রাথমিক পর্যায়। ঠিক আছে? তো এর মধ্যে কিছু ফিচার্স আছে যে যেই ফিচার্স গুলো আসলে দেখে আমরা বুঝি যে এই বাচ্চাটার এই স্টেজে অবস্থান করছে বা এই এজ পার করছে। তো সেই সময়ের যে বৈশিষ্ট্যগুলো, সেই সময় কি, কি ঘটনাগুলো ঘটে সেগুলো আমরা একটু দেখি। সেটা হলো যে শুরুতে আসে যে সেই সময়টায় তারা ২ টা ওয়ার্ড যেহেতু আটার করতে পারে, আমরা হলোফ্রেস্টিকে যে দেখেছিলাম যে শুধুমাত্র একটা বাচ্চা বলতে পারে মোর। তার সামনে জুস রাখা আছে, সে কিছু জুস খেয়েছে, সেখান থেকে সে বলতে পারে মোর এবং পয়েন্টিং করে দেখাইতে পারে, আঙুল দিয়ে দেখাইতে পারে যে সে আরো বেশি চাচ্ছে। কিন্তু এই যে যখন টু ওয়ার্ড আটারেন্সেস এর ব্যাপারটা আসছে, তখন সে বলতে পারছে মোর জুস। অর্থাৎ ২ টা ওয়ার্ডস এর মাধ্যমে সে এখন তার মনের ভাবটা এক্সপ্রেস করতে পারছে। তো এই সময়টায় তাদের যে একটা সেন্টেন্স স্ট্রাকচার অর্থাৎ যে সাবজেক্ট ভার্ব অথবা ভার্ব অবজেক্টের যে ব্যাপারগুলো সেই প্যাটার্ন গুলো তারা বোঝা শুরু করে এবং সেগুলার একটা মিনিমাম লেভেলের ইউজ তারা শুরু করে। তো এই সময়টাতে তারা যে তাদের সিমেন্টিক রিলেশন সংক্রান্ত বিষয়গুলার আন্ডারস্ট্যান্ডিং একটু ডেভেলপ করে। তো যেমন এখানে উদাহরণ বলা হয়েছে যে তাদের যেই শব্দগুলো তারা প্রডিউস করে তার মধ্যে প্যাটার্ন গুলো এমন হয় যে এজেন্ট প্লাস অ্যাকশন, এরকম ৭টা বা ৮টার মতো কম্বিনেশন ক্রিয়েট করা যায়। তো এখানে কিছু উদাহরণ দেখানো হয়েছে। যেমন এখানে বলা হয়েছে যে এজেন্ট প্লাস অ্যাকশন যেমন হচ্ছে ড্যাডি গো। ঠিক আছে? এখানে ড্যাডি হচ্ছে এজেন্ট এবং গো হচ্ছে অ্যাকশন বা কাজ। তারপরেরটা অ্যাকশন প্লাস অবজেক্ট। এখানে অ্যাকশন হচ্ছে থ্রো, অর্থাৎ কাজটা সম্পাদিত হচ্ছে এবং অবজেক্ট যেইটার মাধ্যমে কাজটা সম্পাদিত হচ্ছে সেইটা আমরা বলতেছি এখানে অবজেক্ট। মানে যেটার মাধ্যমে সম্পাদিত হচ্ছে। এরপরে আসে প্রসেসর এবং পজেশন। অ্যা এইটা এটার একটা উদাহরণ দেওয়া আছে মাই বুক এবং লোকেশন প্লাস এন্টিটি ইনবক্স বলা হয়েছে। মানে যেখানে এই বক্সটা অবস্থান করছে সেটা হচ্ছে এখানকার লোকেশন। তো এই ধরনের সিমেন্টিক রিলেশন গুলো বোঝা এবং সেইগুলোর ব্যবহার এই সময়টাতে সম্পন্ন হয়। বাচ্চারা এটা করতে পারে। এরপরে আসে ভোকাবুলারি এক্সপানশন। তাদের ভোকাবুলারি এক্সপ্যান্ড হইতে দেখা যাচ্ছে যে তাদের ৫০ টা ভোকাবুলারি থেকে খুব দ্রুততার সাথে মোটামুটি গ্রো করতে শুরু করে। তো এই সময়ে ৫০ থেকে ২০০ টাতে উন্নীত হইতে পারে। খুব দ্রুতই তাদের এই যে ভোকাবুলারি এক্সপানশনটা সম্পূর্ণ হয়। তো এইটা হচ্ছে হলো তাদের একটা স্টেজ যেই সময়টা মূলত তাদের যে একটা ভাষার অর্থাৎ তার সারাউন্ডিং থেকে সে যে ভাষায় কথাগুলো শুনছে অর্থাৎ তার প্যারেন্টস এর ভাষা, সেই ভাষার যে ওভারঅল সিনট্যাক্স এবং সিমেন্টিক রিলেশনশিপ গুলো সেগুলা তার মধ্যে তার আন্ডারস্ট্যান্ডিং সেই সংক্রান্ত আন্ডারস্ট্যান্ডিং তার মধ্যে ডেভেলপ হয় আরকি বলা যায়। তো এই গেল ওভারঅল আমাদের থার্ড এজ বা থার্ড স্টেজের আলোচনা। এছাড়াও আরো একটু যদি এটাকে এলাবোরেট করি তাহলে বলা যেতে পারে কিছু অ্যাডিশনাল ইনফরমেশন। সেটা হলো যে এই সময়টা তাদের ফাংশন ওয়ার্ডস হচ্ছে মিসিং থাকে। যেমন আর্টিকেলস, প্রিপোজিশনস, কনজাংশনস, অক্সিলারি ভার্বস এসব জিনিসপত্র হচ্ছে যে তারা উচ্চারণ করতে পারে না। তারা জাস্ট ২ টা ওয়ার্ডের মাধ্যমে তাদের যে
ইনার মিনিং সেটা এক্সপ্রেস করতে চায়, অথবা হচ্ছে কোনো প্রকার ইনফ্লেকশনস যেগুলো আছে, যেমন হচ্ছে প্লুরাল, ভার্ব, পসেসিভ, এসব বলতে পারে না। যেমন সে পেন বলতে পারবে, কিন্তু পেন্স এই কথাটা প্লুরালটা বলতে পারবে না। সে ডু বলতে পারবে, কিন্তু ডাজ ভার্ব ইনফ্লেকশন যে ব্যাপারটা সেটা সে বলতে পারবে না। আবার রাকিব বলতে পারবে, কিন্তু রাকিবস এরকম পসেসিভ এই বিষয়টা বলতে পারবে না। বাচ্চাদের এই সমস্যাটা সেই সময়টা দেখা যায়। আর এই সময় মূলত তারা 3 ধরনের কোশ্চেন, কমন কোশ্চেন করে থাকে, যে হোয়াট, হোয়ার, হাউ, হু, এই সংক্রান্ত কোশ্চেন গুলো তারা করে থাকে। তো বলা যেতে পারে এটা একটা প্রাথমিক পর্যায়ে ওভারঅল একটা ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের, যে প্রপারলি ল্যাঙ্গুয়েজ ফর্ম হচ্ছে এরকম একটা পর্যায়ে এটা। তো এরপরে আসে হচ্ছে দ্য পিরিয়ড অফ 3 ওয়ার্ড আটারেন্সেস। তো এই সময়টায় কি কি ঘটনাগুলো ঘটে সেগুলো আমরা দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এই সময়টায় চিলড্রেনদের যে এতক্ষণ পর্যন্ত তাদের যে গ্রামাটিক্যাল মিস্টেক্স গুলো হচ্ছিল, অর্থাৎ তারা ডু বললেও ডাজ বলতে পারছিল না, এবং তাদের যখন কথা বলছিল তখন পসেসিভ ইউজ করতে পারছিল না। তো এই সমস্যাগুলো আস্তে আস্তে দূর হতে শুরু করে, অর্থাৎ তাদের কথাটার মধ্যে একটা মোর স্ট্রাকচার্ড ভাব চলে আসে, এবং তাদের কথাগুলো মানে বাক্য গঠনগুলো গ্রামাটিক্যালি ওয়েল অর্গানাইজড হইতে শুরু করে। এটা এই সময়টা থেকে শুরু করে। তো তারা যখন কথা বলে তখন তাদের তারা যে সেন্টেন্স প্রডিউস করে সেগুলো শর্ট হয়, কিন্তু বলা যেতে পারে যে গ্রামাটিক্যালি মানে কারেক্ট সেন্টেন্স তারা প্রডিউস করে। তো এই সময়টাতে আরো কিছু বৈশিষ্ট্য দেখে আমরা বুঝতে পারি যে একটা বাচ্চা এই ধাপটা পার করছে। তো এই সময়টায় গ্রামাটিক্যাল ইউজ তারা প্রপারলি করতে পারে, যেটা আগের স্টেজে পারে নাই। যেমন হচ্ছে প্লুরালের ইউজ, পাস্ট টেন্সের ইউজ, আবার হচ্ছে যে পসেসিভস এর ইউজ, কি বলে এটা, ভার্বের সাথে আইএনজির ইউজ, আবার পসেসিভ যে আলো কথাটা বললাম এর আগে। তো এগুলোর ইউজ সে করতে পারে, ঠিক আছে। কিন্তু অনেক সময় দেখা যায় যে তাদের মধ্যে যে ওভার জেনারেলাইজেশন যে ব্যাপারটা, সেটা অনেক সময় লক্ষণীয়, যে তারা জানে যে কোনো ভার্বের সাথে যদি আমরা ডি বা ইডি যোগ করে দেই তাহলে সেটা ভার্বের পাস্ট ফর্ম হয়ে যায়। তো তারা মনে করে যে এইভাবে আমরা পাস্ট ফর্ম ক্রিয়েট করতে পারবো। তাদের ওভার জেনারেলাইজেশনের জন্য তারা অনেক সময় এমন সব ভার্ব বা এমন সব ওয়ার্ড ক্রিয়েট করে যেটার এক্সিস্টেন্স আসলে নেই। যেমন গো এর সাথে ইডি যোগ করে, কিন্তু এটার অ্যাকচুয়াল পাস্ট ফর্ম কিন্তু ওয়েন্ট, ঠিক আছে। তো এরকম ওভার জেনারেলাইজেশন করে, যেটা আসলে গ্রামাটিক্যালি ইনকারেক্ট। এরপরে আসে হচ্ছে প্রোনাউন ইউজ। তো এই সময়টায় তাদের মধ্যে যে প্রোনাউন যেগুলা ইউজ করার ব্যাপারগুলো সেগুলা লক্ষণীয়, যে আই, মি, ইউ, হি, শি, এসব বিষয় তারা ব্যবহার করতে শুরু করে। তো এই ব্যবহার করার মাধ্যমে তারা বলতে শুরু করে যে আই ডোন্ট ওয়ান্ট, বা এই ধরনের নেগেটিভ শব্দগুলো, নেগেটিভ অক্সিলারিজ গুলোর মাধ্যমে তারা নিজেদেরকে এক্সপ্রেস করতে পারে, যে সে খেতে চায় না, সে কোনো কাজ করতে চায় না। অর্থাৎ ছোট ছোট যে এক্সপ্রেশন গুলো, সে নেগেটিভ এক্সপ্রেশন গুলো তারা আর কি আটার করতে পারে। তো এই সময়টাতে যে ধরনের কোশ্চেন গুলো লক্ষণীয় সেটা হচ্ছে হোয়াট, হোয়ার এবং হোয়াই ধরনের কোশ্চেন গুলো তারা করে থাকে। তো এই স্টেজটা হচ্ছে একটা স্টেজ, যে স্টেজে মূলত গ্রামাটিক্যাল ফাংশন গুলো লক্ষণীয়, যে প্রপারলি তাদের গ্রামাটিক্যাল ফাংশন গুলো ফাংশন করতে শুরু করে, তারা ভালোভাবে গ্রামাটিক্যাল ইউজ গুলো পারতে শুরু করে। তো এই হলো আলোচনা ওভারঅল আমাদের ৪র্থ নম্বর যে স্টেজ ছিল বা যে এজটা ছিল সেইটা নিয়ে, যেটার সময়কাল ছিল 2 থেকে 3 বছর। এরপরে চলে আসে যে দ্য পিরিয়ড অফ অ্যাডভান্সড স্টেজ। তো এই স্টেজটা 3 থেকে 5 বছর অবধি চলমান থাকে। এই সময়ের মধ্যেই আসলে বাচ্চারা ফুললি গ্রামাটিক্যালি ওয়েল অর্গানাইজড সেন্টেন্স প্রডিউস করতে সক্ষম হয়। তো আমরা দেখব যে এই স্টেজে কোন কোন ঘটনাগুলো হয় আর কি। তো এই সময় বাচ্চারা ফুল সেন্টেন্সে তাদের কথা বলা শুরু করে, এবং তাদের যে ইনার ইমোশন সেটাকে এক্সপ্রেস করতে পারে এই ফুল সেন্টেন্সের মাধ্যমে। তো বিভিন্ন সোশ্যাল অ্যাসপেক্টসে তারা কমিউনিকেশন ভালোভাবে করতে পারে। এছাড়াও আরো কিছু বিষয় আছে যেগুলো আমরা দেখে বুঝতে পারবো যে এই সময়টা একটা বাচ্চা পার করছে, অর্থাৎ এই স্টেজটা পার করছে। তো তাদের যে সেন্টেন্সের ইউজ সেটা অবশ্যই আমরা দেখে আসলাম যে অলরেডি তারা গ্রামাটিক্যালি ওয়েল অর্গানাইজড ভাবে কথা বলা শুরু করতে সক্ষম হয়। তো অবশ্যই এই অ্যাডভান্সড স্টেজে এসে তারা কমপ্লেক্স যে সেন্টেন্সেস প্রোডাকশন এটা তারা করতে সক্ষম হয়।
তো এর সাথে কোন বিষয়গুলো থাকে যে তারা কনজাংশনস এর ব্যবহারগুলো তারা করতে পারে, যেটা আমরা দেখেছিলাম যে থার্ড স্টেজে তারা পেরে ওঠে না। আবার ফোর্থ স্টেজেও সেভাবে পেরে ওঠে না, কিন্তু এই ফিফথ স্টেজে এসে তারা এটাতে সক্ষম হয়। যেমন কনজাংশনস গুলো অ্যান্ড, বিকজ, ইফ, এই ধরনের কনজাংশনস গুলো ব্যবহার করতে পারে। তাদের এগুলো ব্যবহার করে সেন্টেন্স বিল্ড আপ করার কাজটা তারা করতে পারে। এছাড়াও তারা ওই যে মরফিমস এর ব্যবহার, অর্থাৎ পাস্ট টেন্স, প্লুরাল ফর্ম, আর্টিকেলস এর ব্যবহার, এগুলো অ্যাকুরেটলি করতে পারে। অর্থাৎ বাচ্চারা এখন মোটামুটি বিভিন্ন সোশ্যাল কনটেক্সট বুঝে তারা কিভাবে কথা বলতে হবে সেটা অলমোস্ট শিখে যায় এই সময়টাতে। এবং তাদের মধ্যে এই বিষয়টা লক্ষণীয় যে তাদের যে ন্যারেটিভ অ্যাবিলিটি, তারা কোনো বিষয়ে, সাপোজ হচ্ছে যে কোনো মা জিজ্ঞাসা করেছে যে তুমি আজকে কোথায় কোথায় গিয়েছিলে, তো সে দিনের শুরু থেকে বর্ণনা শুরু করে যে আমি সকালে এখানে গিয়েছিলাম, দুপুরে এখানে গিয়েছিলাম, তারপর স্কুল থেকে এভাবে এভাবে 4টার সময় আমি ফিরে আসছি। ঠিক আছে, সাপোজ উদাহরণস্বরূপ বলতেছি, এই সময়টাতে আসলে মূলত বাচ্চাদের ওই যে স্কুলিং এর ব্যাপারটা, প্রি স্কুলিং এর ব্যাপারটা শুরু হয় এই সময়টাতে। তো এই জন্য এই সাপেক্ষে এই উদাহরণটা দেওয়ার চেষ্টা করলাম। তো ওভারঅল যেটা বোঝাতে চাইলাম উদাহরণের মাধ্যমে, যে তারা যে বিষয়টা বলতে শুরু করে তার মধ্যে এক ধরনের কোহেরেন্স, তাদের স্টোরিজ এর মধ্যে কোহেরেন্স ভাব বিষয়টা উপস্থিত থাকে। অর্থাৎ একটা বিগিনিং, মিডল এবং এন্ড, এই বিষয়টা তাদের লক্ষ্য করা যায় এই সময়টাতে। অর্থাৎ তারা এখন অ্যাডভান্সডলি ল্যাঙ্গুয়েজ প্রডিউস করতে পারবে। এই সময়টাতে তাদের মধ্যে দেখা যায় হচ্ছে প্র্যাগমেটিক স্কিলস, অর্থাৎ তাদের যে টার্ন টেকিং, পোলাইটনেস, অর্থাৎ যে বিষয়গুলো আমরা সিমেন্টিক্স অ্যান্ড ডিসকোর্স অ্যানালাইসিসে বিষয়টা পড়েছি, এখানে ডিটেলে বলার সুযোগ নেই। তো এই টার্ন টেকিং এবং যে পোলাইটনেসের ব্যাপারগুলো, তারা বিভিন্ন সোশ্যাল কনটেক্সট বুঝে কিভাবে কথা বলতে হবে বা কখন চুপ থাকতে হবে, কখন কথাটা শুনতে হবে, এই বিষয়টা একটু হলেও বোঝা শুরু করে। এই সময়টাতে তারা বুঝতে পারে যে আসলে কিভাবে কথা বলতে হবে। তারা সারাউন্ডিং থেকে দেখে বুঝতে পারে যে আমাদের এখন কি করণীয়। এই সময়টাতে তাদের যে মেটা লিঙ্গুইস্টিক অ্যাওয়ারনেস, এই বিষয়টা লক্ষ্য করা যায়। অর্থাৎ তাদের কথা বলার সময় যে তারা তাদের কোন ভুলগুলো হচ্ছে, তাদের যে তারা যে কথা বলার যে রাইমস, সেগুলো লক্ষ্য করে, এবং তাদের কথা বলতে গিয়ে নিজেদের কোথায় ভুল হচ্ছে, আবার অন্যরা কোন বিষয়টাকে যোগ করছে কিনা তার সাথে, নাকি সিরিয়াসলি বলছে, এগুলা তারা বুঝতে শুরু করে এই সময়টাতে। তো এই সময়টা হচ্ছে হলো মূলত স্কুলিং এর জন্য পারফেক্ট একটা সময়, কারণ এই সময়টাতে তারা যে অডিটরি লার্নিং এর মাধ্যমে যে কথাগুলো তারা শোনে, এই 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 শোনাগুলো, শোনা সাউন্ড গুলোকে তারা ইউনিট হিসেবে আর কি অ্যাবজর্ব করে। যেমন হচ্ছে সিলেবলস, রাইমস, এইভাবে। এই জন্য এই সময়টাই হচ্ছে উপযুক্ত সময়, যে সময়টাতে বাচ্চারা স্কুলিং তাদের শুরু হয়। এই সময়টাতে তাদের লার্নিংটা খুব ফাস্টার হয়, তারা খুব দ্রুত শিখতে পারে অডিটরি লার্নিং এর মাধ্যমে। তো এই হলো ওভারঅল আলোচনা, একটু শর্টকাটে বলেছি, চেষ্টা করেছি সবগুলো বিষয় কভার করার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে সাইকোলিঙ্গুইস্টিক্স সংক্রান্ত বিষয়ে পড়াশোনা করার চেষ্টা করব বা বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সাইকোলিঙ্গুইস্টিক্স কথাটাকে যদি মানে শব্দটাকে যদি বিভাজন করি তাহলে পেয়ে যায় হচ্ছে সাইকো এবং লিঙ্গুইস্টিক্স, অর্থাৎ সাইকোলজি থেকে আসছে হচ্ছে সাইকো, এবং লিঙ্গুইস্টিক্স অর্থাৎ ভাষা বিজ্ঞান, এই দুইয়ের সমন্বয়ে একটা ওয়ার্ড ক্রিয়েট হয়েছে। তো সাইকোলিঙ্গুইস্টিক্সে আসলে কি বিষয়টা পড়ানো বা পড়া হয়, মূলত এটার স্টাডি টপিকটা কি? সেটা হচ্ছে যে আমরা যে ভাষাটা ব্যবহার করি এইটার সাথে আমাদের সাইকোলজির কানেকশনটা কি, এইটা হচ্ছে মূল বিষয় বা প্রতিপাদ্য বিষয় এই যে সাইকোলিঙ্গুইস্টিক্সের। তো এইটা মূলত কোন বিষয়টা নিয়ে স্টাডি করে, যে মানুষ কিভাবে হচ্ছে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে, এবং এই যে যে ল্যাঙ্গুয়েজটা যখন তারা ব্যবহার করছে তখন তাদের ইন্টারনালি তাদের মধ্যে কোন ধরনের যে সাইকোলজিক্যাল প্রসেস সংগঠিত হচ্ছে, সেইটা মূল স্টাডি টপিক হচ্ছে এই সাইকোলিঙ্গুইস্টিক্সের। আচ্ছা, তো এখানে সাইকোলিঙ্গুইস্টিক্স এর হচ্ছে যে মূলত যেসব এরিয়াস নিয়ে হচ্ছে ডিসকাশন থাকে, সেটা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ প্রোডাকশন, অর্থাৎ যেভাবে ল্যাঙ্গুয়েজটা প্রডিউস হয়, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ একটা মানুষ যখন আটার করে, উচ্চারণ করে, বিভিন্ন শব্দ এর শব্দের মাধ্যমে যখন সেন্টেন্স গঠন করে, তখন এই যে যেই ল্যাঙ্গুয়েজের যে প্রোডাকশন প্রসেস এটা কিভাবে সংগঠিত হয় সেই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হবে হচ্ছে সাইকোলিঙ্গুইস্টিক্সে। এরপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন। কম্প্রিহেনশন মানে হচ্ছে যে যখন একজন ব্যক্তি কোনো কথা বলছে তখন কোন টোনে কথাটা বলছে, মানে
কোন ওয়েতে সে কথাটা বলছে সেটাকে বুঝতে পারার সক্ষমতা, এই যে মানুষ কিভাবে কোন সাইকোলজিক্যাল প্রসেসের মাধ্যমে ওই ল্যাঙ্গুয়েজটাকে কম্প্রিহেন্ড করে বা আন্ডারস্ট্যান্ড করে, সেই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করবে হচ্ছে সাইকোলিঙ্গুইস্টিক্স। এরপরে আসে হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, অর্থাৎ অ্যাকুইজিশন এবং লার্নিং, মানে অ্যাকুয়ার করা এবং লার্নিং এর মধ্যে তফাৎ আছে, সেটাকে বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে যখন কোনো কনসাসলি আমরা কোনো কাজ করব, শেখার জন্য কোনো কাজ করব, তখন এটাকে আমরা বলবো লার্নিং। কিন্তু ইনডিরেক্টলি আনকনসাসলি যখন আমাদের লার্নিংটা সংঘটিত হবে, সেটাকে আমরা বলবো হচ্ছে অ্যাকুইজিশন। একটু বোঝানোর চেষ্টা করি একটু সহজভাবে। সেটা হচ্ছে যে যখন আমরা কোনো কিছু শিখছি, কথার কথা আমি ইংলিশে হচ্ছে যে ইন্টারমিডিয়েট লেভেল একজন মানুষ, ইন্টারমিডিয়েট লেভেলে আছি, আমি এখান থেকে অ্যাডভান্স লেভেলে উঠতে চাচ্ছি ইংলিশে পারদর্শিতার জন্য। তো এখন আমি যে এই পারদর্শিতার জন্য একটা লেভেল আপ করতে চাচ্ছি, তো এই জন্য আমি হচ্ছে যে মুভি দেখছি, ঠিক আছে, অথবা ইংলিশ লেকচার দেখছি। তো এই যে লেকচার দেখছি, এই যে লেকচার দেখাটা, এটা হচ্ছে আনকনসাসলি আমার হচ্ছে ইংলিশের যে ডেভেলপমেন্টটা এটা হচ্ছে বাড়াচ্ছে। তো এটা হচ্ছে আনকনসাসলি আমি যখন কোনো কিছু লার্ন করতেছি, তখন এই যে লার্নিং যে প্রসেসটা আনকনসাসলি যে নিজের মধ্যে যে ইন্টারনালি যে প্রবেশ করছে লার্নিং গুলো, সেটাকে আমরা বলছি অ্যাকুইজিশন। কিন্তু আমি হচ্ছে অ্যাক্টিভলি হচ্ছে কোনো গ্রামার রুলস দেখছি, যে লার্নিং মানে আমি এটা শিখতে চাই, এটা অর্জন করতে চাই, এজন্য আমি অ্যাক্টিভলি স্টাডি করছি, এটাকে বলছি আমরা লার্নিং। ঠিক আছে, তাহলে অ্যাকুইজিশন হচ্ছে হলো একটা আনকনসাস প্রসেস, ঠিক আছে, কিন্তু লার্নিং যেটা সেটা হচ্ছে কনসাস প্রসেস। ঠিক আছে, এই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে অ্যাকুয়ার করার জিনিস, সময়ের সাথে সাথে এটা অ্যাকুইজিশন হয়। হ্যাঁ, তো এই যে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, অর্থাৎ আমরা যখন কোনো ল্যাঙ্গুয়েজটাকে আনকনসিয়াসলি যে শিখি, তখন এটার যে প্রসেসটা, এই প্রসেসটা ডিসকাশন, মানে এইটার প্রসেসটা ডিসকাস করা হবে হচ্ছে এই সাইকোলিঙ্গুইস্টিক্সে। তো এই সাইকোলিঙ্গুইস্টিক্স হচ্ছে হলো একটা কগনিটিভ সায়েন্স। তো এই কগনিটিভ সায়েন্স হচ্ছে অনেকগুলো ইন্টারডিসিপ্লিনারি যে ফিল্ড গুলো আছে সেটাকে কম্বাইন করে। তো এর মধ্যে যে কি টপিকস গুলো থাকে সেগুলো হচ্ছে যে প্রবলেম সলভিং, যেগুলো নিয়ে হচ্ছে এই কগনিটিভ সায়েন্সটা স্টাডি করে, সেটা হচ্ছে সেগুলোর মধ্যে একটা হচ্ছে যে প্রবলেম সলভিং, মেমোরি, ইমেজারি এবং ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ আমরা যখন কোনো একটা প্রবলেম সামনে পাই, মানে কগনিটিভ সায়েন্সের মধ্যে এই টপিকস গুলো হচ্ছে স্টাডি করা হয়। তো এর মধ্যে যখন আমরা কোন একটা সমস্যা সামনে দেখতে পাই, তখন কোন কোন প্রসেস দিয়ে আমরা সেটা সমাধান করার চেষ্টা করি, অর্থাৎ ওই যে প্রবলেমটা আমরা যখন সলভ করতে যাচ্ছি, তখন আমাদের ব্রেনের মধ্যে যে ইন্টারনাল যে প্রসেসটা সংঘটিত হয়, সেইটা হচ্ছে কগনিটিভ সায়েন্সের একটা ডিসকাশন টপিক। এরপরে মেমোরি, আমরা কিভাবে কোনো কিছুকে মানে অনেক দিন পর্যন্ত এটাকে বহন করে নিয়ে যেতে পারি, এটা আমাদের মেমোরিতে রিজার্ভ রাখতে পারি, সেই যে প্রসেসটা, ঠিক আছে, সেটা নিয়ে আলোচনা করে হচ্ছে যে এই যে কগনিটিভ সায়েন্স। এরপর হচ্ছে আমাদের ব্রেনে যে ইমেজারি গুলো তৈরি হয়, এবং যে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ আমরা যে পড়ছি, যে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডিং, এই যে ওভারঅল বিষয়গুলো, সেগুলাও হচ্ছে যে এই কগনিটিভ স্টাডিজ, মানে কগনিটিভ সায়েন্সের স্টাডি টপিক। এখন আমাদের মধ্যে কিছু আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করা প্রয়োজন, যে ট্যাসিট নলেজ এবং এক্সপ্লিসিট নলেজ সম্পর্কে বোঝার জন্য। তো এখানে একটা চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে যে একটা আইসবার্গের খুব সামান্য অংশ উপরে দেখা যাচ্ছে, এবং সবচেয়ে বড় অংশ বা বৃহৎ অংশটাই হচ্ছে নিচে অবস্থান করছে। তো এক্সপ্লিসিট নলেজ এবং ট্যাসিট নলেজ বিষয়টা কি? এক্সপ্লিসিট নলেজ হচ্ছে যেটা এক্সপ্লেইনেবল, যেটাকে এক্সপ্লেইন করা যায়। আর ট্যাসিট হচ্ছে যেটা যেটা আনএক্সপ্লেইনেবল। ঠিক আছে, তো আমরা যখন কোনো ল্যাঙ্গুয়েজ হচ্ছে লার্ন করছি বা সরি অ্যাকোয়ার করছি, তো এই ল্যাঙ্গুয়েজ কে সঠিকভাবে প্রডিউস করার জন্য, আন্ডারস্ট্যান্ড করার জন্য, তো আমাদের কোন ধরনের ল্যাঙ্গুয়েজটা প্রয়োজন, মানে একটা ল্যাঙ্গুয়েজে পারদর্শী হতে হলে আমাদের কোন ধরনের ল্যাঙ্গুয়েজ প্রয়োজন? তো এখানে বলা হয়েছে যে যদি একটা ল্যাঙ্গুয়েজকে প্রপারলি ইউজ করতে হয়, তাহলে অবশ্যই আমাদের জানতে হবে, এক্সপ্লিসিট নলেজটা প্রয়োজন। কিন্তু তার থেকেও বেশি আমাদের হচ্ছে ট্যাসিট নলেজ থাকতে হবে। ঠিক আছে, তো এক্সপ্লিসিট নলেজ হচ্ছে যে এক্সপ্লেনেবল, এবং ট্যাসিট নলেজ হচ্ছে যে আনএক্সপ্লেনেবল। তো এই ট্যাসিট নলেজটা হচ্ছে হচ্ছে আনকনসাস লেভেলে আমাদের থাকে। আর হচ্ছে এই যে যে এক্সপ্লিসিট নলেজ, এটা হচ্ছে কনসাসলি আমরা যে এক্সপ্লেইন করি কোনো কিছু, বা আমরা এক্সপ্লেইন করতে পারি, এটা হচ্ছে কনসাসলি সংগঠিত হয়। তো আমরা একটু সহজভাবে বোঝার চেষ্টা করি, যে আমরা যখন কোনো স্টুডেন্টকে ইংলিশ শেখাতে যাচ্ছি,
তখন স্বাভাবিকভাবে যখন তাকে গ্রামার রুলটা শেখাচ্ছি, গ্রামার রুল শেখানোর যে ব্যাপারটা সেটা সে এক্সপ্লেন করতে পারছে, যে এখানে কেন ইন হবে, এখানে কেন অন হবে, সেটা যে এক্সপ্লেন করতে পারছে, এটা হচ্ছে তার এক্সপ্লিসিট নলেজ। কিন্তু তার যদি প্রপারলি একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারার সক্ষমতা গড়ে তুলতে হয়, তাহলে তার মধ্যে ট্যাসিট নলেজ বিল্ড আপ করতে হবে। ঠিক আছে? অর্থাৎ আনকনসাস লেভেলে তার এত বেশি নলেজ প্রয়োজন যে আনকনসাস লেভেলে যেন সেই নলেজগুলো মানে প্রবেশ করে, তাহলে সে প্রপারলি ল্যাঙ্গুয়েজটা ইউজ করতে পারবে। তো এখানে সেই কথাগুলোই বলা হয়েছে, যে যেমন আমরা স্বাভাবিকভাবে যখন মানে কোনো স্টুডেন্টসকে মানে একাধিক স্টুডেন্টসদের আমরা যখন ইংলিশ শেখাবো, তখন তারা সময়ের সাথে সাথে তাদের মধ্যে একটা স্পিকিং যে আহ, মানে কি বলবো, স্পিকিং ওয়ে বা তাদের কথা বলার ধরন ডেভেলপ হবে। ঠিক আছে? কিন্তু এই যে তাদের মানে তারা যে অ্যাকোয়ার করতেছে কথা বলার একটা নির্দিষ্ট ধরন, তাদেরকে যদি এক্সপ্লেন করতে বলি যে এইভাবেই কথাটা তুমি কেন বলছো, তারা কি এক্সপ্লেন করতে পারবে? করতে পারবে না, ঠিক না? তো তাদের কথা বলার একটা ধরন তৈরি হয় যেটা হচ্ছে আনএক্সপ্লেনেবল, যে কেন এভাবে তুমি কথাটা বলছো। ওই সেম কথাটা আরেকজন আরেক ভাবে বলছে, ঠিক আছে? অর্থাৎ কথার বলার ধরনের এটা তো আনএক্সপ্লেনেবল না। তো এইটা হচ্ছে যে ফুল অ্যাওয়ারনেস থেকে আসে না, ওটা সময়ের সাথে সাথে মানুষ যেভাবে ল্যাঙ্গুয়েজটাকে অ্যাকোয়ার করে সেই অনুসারে তাদের মধ্যে সেই মানে ইনহারেন্টলি মানে বিল্ড আপ হয়ে যায় সেই মানে আর কি কথা বলার ধরন বা ওভারঅল মোটিভেশন থেকে শুরু করে আনকনসিয়াস লেভেলে থাকে এই যে ল্যাঙ্গুয়েজের যে নলেজ গুলো। আর এক্সপ্লিসিট নলেজ হচ্ছে যে কনসাস অ্যাওয়ারনেস থাকবে। যেমন হচ্ছে আমি কিছু গ্রামাটিক্যাল রুল দিলাম, দেওয়ার পরে বললাম যে এগুলা মানে গ্রামাটিক্যাল কোনো এক্সাম্পল দিয়ে বললাম যে এগুলাকে কমপ্লিট করো। তখন সে হচ্ছে কমপ্লিট করার পরে বলতে পারবে যে এই রুলটা কেন এখানে ইন হয়েছে, কেন এখানে অন হয়েছে, সে এটা এক্সপ্লেন করতে পারবে। এটাকে বলছি আমরা এক্সপ্লিসিট নলেজ, যেটা কনসাস অ্যাওয়ারনেস থাকে যেটাতে। ঠিক আছে? তাহলে যদি এই পড়াশোনাটার একটু রিক্যাপ করি, সেটা প্রথম হচ্ছে যে অ্যাডাল্ট ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন আর প্রোডাকশন। অর্থাৎ একটা অ্যাডাল্ট কিভাবে তার ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ড করে, অর্থাৎ অন্যের ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ড করে, এবং কিভাবে সে আটার করে, কিভাবে তার মানে প্রোডাকশন, ল্যাঙ্গুয়েজ প্রোডাকশনটা সম্পূর্ণ হয়। তখন এই যে যে সম্পূর্ণ হওয়ার প্রক্রিয়া, এই সময়টা ইন্টারনালি অর্থাৎ ব্রেনে কি ধরনের প্রসেস সংঘটিত হয় সেটা নিয়ে ডিসকাস করবে বা ফোকাস করবে, সেটার উপরে ফোকাস করবে হচ্ছে সাইকোলিঙ্গুইস্টিক্স। এরপরে হচ্ছে যে ডিফারেন্ট সোশ্যাল সেটিংসে যখন কথার যে কনটেক্সট ভিন্ন থাকে, তখন যে কথা বলার ধরন যখন পরিবর্তিত হয়, তখন ইন্টারনালি অর্থাৎ ব্রেনে কি ধরনের প্রসেস সংঘটিত হয় সেটা নিয়েও ডিসকাস করবে। এরপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইন অ্যাফাসিয়া। অ্যাফাসিয়া আমরা পড়বো ইনশাল্লাহ সামনের ক্লাসগুলোতে। তো অ্যাফাসিয়া হচ্ছে এক ধরনের ডিসঅর্ডার। ঠিক আছে? অর্থাৎ এই যে যখন ল্যাঙ্গুয়েজের আন্ডারস্ট্যান্ডিং এবং ল্যাঙ্গুয়েজের যে প্রোডাকশন, এই এই জনিত যে প্রবলেমগুলো হয়, এই জনিত যে ডিসঅর্ডার গুলো হয়, সেগুলোকে আমরা বলছি ল্যাঙ্গুয়েজ অ্যাফাসিয়া। অর্থাৎ ল্যাঙ্গুয়েজ অ্যাফাসিয়াও কিন্তু একটা ফোকাস পয়েন্ট এই সাইকোলিঙ্গুইস্টিক্স এর। এবং ল্যাঙ্গুয়েজ ইন চিলড্রেন, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ চিলড্রেন যখন একটা ল্যাঙ্গুয়েজ অ্যাকোয়ার করে, তাদের ব্রেনে কি ধরনের প্রসেস সংঘটিত হয় এবং তারা কিভাবে ল্যাঙ্গুয়েজ ইউজ করে, তারা যখন ল্যাঙ্গুয়েজটা ইউজ করছে কোন কোন প্রক্রিয়ার মাধ্যমে এই ল্যাঙ্গুয়েজ ইউজের ব্যাপারগুলো সংঘটিত হচ্ছে, এই ওভারঅল যে ডিসকাশন পয়েন্টটা, ডিসকাশন সাইকোলিঙ্গুইস্টিক্স এর হচ্ছে ফোকাস পয়েন্ট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এরপরে আমরা পড়াশোনা করার চেষ্টা করব নিউরো ফাংশনাল থিওরি সংক্রান্ত বিষয়ে। তো এই যে নিউরো ফাংশনাল থিওরি, এইটা মূলত প্রোভাইড করে হচ্ছে দুইজন ব্যক্তি, একজন লেমিন্ডেলা লেমেন্ডেলা এবং আরেকজন হচ্ছে সেলিংকার। তো ইনারা জানান যে একটা ডিরেক্ট কানেকশন আছে ল্যাঙ্গুয়েজের সাথে, যে আমাদের যে নিউরাল অ্যানাটমি আছে এর সঙ্গে ল্যাঙ্গুয়েজের ডিরেক্ট কানেকশন আছে। নোম চমস্কি 1957 সালে আহ, জানান যে আমরা যে ল্যাঙ্গুয়েজ অ্যাকোয়ার করি, এই ল্যাঙ্গুয়েজ অ্যাকোয়ার করতে গিয়ে আমাদের যে ল্যাঙ্গুয়েজ অ্যাকোয়ার করার জন্য যে ডিভাইসটা প্রয়োজন, অ্যাকোয়ারিং ডিভাইস যেটা প্রয়োজন, সেটার নাম হচ্ছে এলএডি, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। এইটার কাজ কি? এইটা হচ্ছে যে মূলত আমাদের হেল্প করে যে ল্যাঙ্গুয়েজ লার্ন করা, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ অ্যাকোয়ার করা। বারবার লার্ন বলছি কিন্তু এটা অ্যাকোয়ার করার কথা হবে, মানে অ্যাকোয়ার ওয়ার্ডটা হবে। তো এই যে ল্যাঙ্গুয়েজ অ্যাকোয়ার করা এবং এইটার যে এই যে যে ল্যাঙ্গুয়েজের যে ইউজ, এইটার জন্য দায়ী হচ্ছে এই এলএডি, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। তো এইটাকে এই এলএডির মাধ্যমে আমাদের মূলত হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন এবং
ল্যাঙ্গুয়েজের ব্যবহার তো সম্পূর্ণ হয়। তো এটাকে আহ, কখনো কখনো ব্ল্যাক বক্স বলা হয়ে থাকে। ঠিক আছে। তো এই ব্ল্যাক বক্সের মধ্যে মূলত হচ্ছে ইউজি থাকে। ইউজি বিষয়টা কি? এটা হচ্ছে ইউজির পূর্ণরূপ হচ্ছে ইউনিভার্সাল গ্রামার। এই যে ইউনিভার্সাল গ্রামার আমাদের ব্রেইনে থাকে, এর মধ্যে সকল যে ভাষার যে হিউম্যান যতগুলো ল্যাঙ্গুয়েজেস আছে, এর যে ব্লুপ্রিন্ট অফ গ্রামার্স, ঠিক আছে, অর্থাৎ গ্রামারের যে ব্লুপ্রিন্ট এইটা হচ্ছে থাকে এই ইউজিতে, যেটা এই এলএডি এর মধ্যে অবস্থিত। ঠিক আছে। তো এই যে যে ব্ল্যাক বক্স, এই ব্ল্যাক বক্স সংক্রান্ত যে ডিসকাশন, এটাকে এগিয়ে নিয়ে যান পরবর্তীতে হ্যাচ নামক একজন ব্যক্তি। তো হ্যাচ প্রমাণ করেন বা তিনি আইডেন্টিফাই করেন যে আমাদের যখন আমরা কথা বলছি বা আমরা ল্যাঙ্গুয়েজ যখন ব্যবহার করছি, তখন একটা স্পেসিফিক এরিয়ায় যে ব্ল্যাক বক্স আছে সেটা বলার সুযোগ নেই। তো এই ব্ল্যাক বক্সটার তাহলে অবস্থান কোথায়? তো তিনি আইডেন্টিফাই করে যে ব্ল্যাক বক্স কোনো ব্রেনের নির্দিষ্ট স্থানে অবস্থান করে না। এইটা হচ্ছে যে সেভারেল জায়গা নিয়ে অবস্থিত। সেভারেল জায়গা মিলাই এটাকে বলা হচ্ছে যে এই পুরো এরিয়াটাকে ব্ল্যাক বক্স বলা হচ্ছে। তো আমরা যখন এসএলএ অর্থাৎ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকোয়ার করি, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন এটার পুনরূপ, তো আমরা যখন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকোয়ার করি, তখন হচ্ছে ব্রেনের দুইটা পার্ট, আমাদের লেফট হেমিস্ফিয়ার এবং রাইট হেমিস্ফিয়ারের সেভারাল এরিয়াস হচ্ছে যে অ্যাক্টিভ হয়, এবং সেই অনুসারে বিভিন্ন জন বিভিন্ন দায়িত্ব পালনের মাধ্যমে হচ্ছে আমাদের যে ল্যাঙ্গুয়েজ অ্যাকোয়ার করা এবং ল্যাঙ্গুয়েজের যে ইউজ সেগুলো সম্পূর্ণ হয়। তো এগুলো আমরা পরবর্তীতে দেখব। তো আমরা এই যে যে ল্যাঙ্গুয়েজের যে ইউজ এবং ল্যাঙ্গুয়েজ অ্যাকুয়ার করার ব্যাপারটা, এই ক্ষেত্রে লেফট হেমিস্ফিয়ার এবং রাইট হেমিস্ফিয়ারের যে ভূমিকাগুলো সেগুলো দেখার চেষ্টা করছি ইনশাল্লাহ। তো রাইট হেমিস্ফিয়ারে মূলত যে ঘটনাটা ঘটে সেটা হলো যে রাইট হেমিস্ফিয়ার দায়ী হচ্ছে হলিস্টিক প্রসেসিং এর জন্য। হলিস্টিক প্রসেসিং বিষয়টা কি? হলিস্টিক ভিউ বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। ধরে নেই যে একজন ব্যক্তি একটা সমুদ্র পাড়ে দৌড়াচ্ছে কেডস পরে, এবং উপরে মেঘলা আকাশ, পাশে হচ্ছে অনেক বড় একটা পাহাড় আছে। তো এইটা হচ্ছে একটা চিত্রের বা একটা সিনারির বর্ণনা। ঠিক আছে। তো একজন ব্যক্তিকে জিজ্ঞাসা যদি করা হয় যে এখানে আসলে তুমি কি দেখতে পাচ্ছ, তাহলে একজন ব্যক্তি বলল যে এখানে আমি একটা ন্যাচারাল এনভায়রনমেন্ট দেখতে পাচ্ছি। আবার আরেকজনকে জিজ্ঞাসা করা হলো যে এখানে তুমি কি দেখছো, তো একজন বলল যে অসাধারণ ক্লাউড দেখতে পাচ্ছি, মেঘ দেখতে পাচ্ছি। আরেকজন বলল এখানে পাহাড় দেখতে পাচ্ছি। আরেকজন ব্যক্তি বলল এখানে সমুদ্রের পাশে একজন মানুষ হাঁটছে। ঠিক আছে। তো এই যে যে পরবর্তী বর্ণনাগুলো দিলাম একটা একটা করে আলাদা আলাদা করে বর্ণনা, এটাকে বলছে অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি বা অ্যানালাইটিক্যাল প্রসেস। ঠিক আছে। অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে যে দেখতে পারার সক্ষমতা। ঠিক আছে। আর এই যে শুরুতে বললাম যে একটা ন্যাচারাল এনভায়রনমেন্ট অর্থাৎ সিনারি অফ নেচার, এটা যখন আমি বললাম যে এটা পুরোটার বর্ণনা আমি দিলাম, পুরো যে এনভায়রনমেন্টটা সেটার বর্ণনা দিলাম, তাহলে এই যে যে পুরোটার বর্ণনা দিলাম এটাকে বলতেছি আমরা হলিস্টিক প্রসেস। ঠিক আছে। অর্থাৎ হলিস্টিক্যালি এটাকে এক্সপ্লেইন করতে পারার সক্ষমতা। ঠিক আছে। আর যখন আমরা আলাদা আলাদা করে সূক্ষ্মাতি সূক্ষ্ম বর্ণনাগুলো দিলাম, এটাকে বলতেছি আমরা অ্যানালাইটিক্যাল প্রসেস। ঠিক আছে, বা অ্যানালাইটিক প্রসেস। তো এই রাইট হেমিস্ফিয়ারের কাজ কি? রাইট হেমিস্ফিয়ারের কাজ হচ্ছে যে এইটা মূলত জড়িত হচ্ছে হলিস্টিক প্রসেসিং এর ক্ষেত্রে। কোনো কিছু দেখে বা কোনো কিছু মানে আমরা যখন কোনো কিছু অ্যাকোয়ার করতে যাই ল্যাঙ্গুয়েজ থেকে, তো এটার যে হলিস্টিক প্রসেসিং সেই ব্যাপারটা ঘটে হচ্ছে এই রাইট হেমিস্ফিয়ারে। এরপরে রাইট হেমিস্ফিয়ার মূলত দায়ী হচ্ছে যে এই স্টোরিং ফর্মুলাইক স্পিচ। ফর্মুলাইক স্পিচ বিষয়গুলো কি? যেগুলার যে স্পিচ গুলো ব্যবহার করতে গেলে আমাদের খুব বেশি ব্রেনকে অ্যাক্টিভ করা প্রয়োজন হয় না, বা বলা যেতে পারে খুব বেশি ব্রেনকে কষ্ট করতে হয় না। আমাদের এটা ইনহেরেন্টলি চলে আসে, মানে আমাদের এটা বিল্ড আপ থাকে। আমাদের এটার জন্য কষ্ট করে ব্রেন খাটায় কাজ করতে হয় না। যেমন আমি যদি ক্লাসের শুরুতে বা কোনো স্টুডেন্ট যদি ক্লাসের শুরুতে এসে বলে যে এক্সকিউজ মি স্যার, মে আই কাম ইন, তো এর জন্য কি তার ব্রেনের খুব বেশি এনার্জি খরচ করতে হচ্ছে? হচ্ছে না, ঠিক না? তো এরকম বিষয় থাকে যেমন লাইক এই ধরনের যে ব্যাপারগুলো যেগুলো একদমই মানে ব্রেন খাটাই কোনো কিছু বলতে হয় না। এই যে যে স্পিচগুলো যেগুলো হচ্ছে ফিক্সড ইন ফর্ম, মানে গ্রামাটিক্যাল যে ফিক্সড ইন ফর্ম এবং সহজে এটাকে মানে বলা সম্ভব, ব্রেনের খুব বেশি কষ্ট করতে হয় না এটাকে প্রডিউস করার জন্য, সেটাকে আমরা বলছি ফর্মুলাইক স্পিচ। তো এই ফর্মুলাইক স্পিচ গুলো যখন আমরা আটার করি, ফর্মুলাইক স্পিচ আটারেন্সের জন্য দায়ী হচ্ছে এই যে যে রাইট হেমিস্ফিয়ার। দায়ী বলা যায় না, মানে এখানে এই কাজটা সংঘটিত হয়।
তো এই রাইট হেমিস্ফিয়ার সংক্রান্ত বিষয়ে, যে রাইট হেমিস্ফিয়ারের যে ফাংশনগুলো সংগঠিত হয় সেটা বলতে গিয়ে জিনসি বা জিনিসি এই নামক একজন ব্যক্তি আহ, মূলত দেখান যে আমাদের যে ইনফর্মাল যে ওয়ার্ড গুলো আছে, যে ইনফর্মাল এক্সপ্রেশন গুলো আছে, সেগুলোর জন্য বেশিরভাগ হচ্ছে এই যে এর যে ফাংশনিং এর জন্য মূলত কাজ করে হচ্ছে রাইট হেমিস্ফিয়ার, রাদার দেন ফর্মাল ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। অর্থাৎ যে ফর্মাল ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের জন্য মূলত হচ্ছে যে আমাদের লেফট হেমিস্ফিয়ার কাজ করে, কিন্তু রাইট হেমিস্ফিয়ার মূলত ইনফর্মাল যে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সেটাতে বড় ভূমিকা পালন করে। এরপরে সেলিগার নামক একজন ব্যক্তি রাইট হেমিস্ফিয়ারের ফাংশনিং সংক্রান্ত বিষয়ে তিনি জানিয়েছেন যে আমাদের যখন একটা স্টুডেন্ট, স্বাভাবিকভাবে একটা স্টুডেন্ট যখন একটা ল্যাঙ্গুয়েজ অ্যাকুয়ার করছে, তো এই শুরুতে তার ওই ল্যাঙ্গুয়েজের যে প্যাটার্ন, এই প্যাটার্নটা বুঝতে হয়, ঠিক না? অর্থাৎ প্রাইমারি লেভেলে যখন সে থাকে, অর্থাৎ ল্যাঙ্গুয়েজের প্যাটার্নটা কিভাবে এর এক্সপ্রেশন গুলো আসে বা প্রডিউস হয়, সেগুলো যে বোঝার ব্যাপারটা, এর জন্য প্রাথমিক অবস্থায় দায়ী হচ্ছে প্রাথমিক অবস্থায় ভূমিকা পালন করে রাইট হেমিস্ফিয়ার। আমরা লেফট হেমিস্ফিয়ারের যে ফাংশনিং সেটা দেখার চেষ্টা করব। তো মূলত লেফট হেমিস্ফিয়ার দায়ী বা জড়িত ক্রিয়েটিভ যে ল্যাঙ্গুয়েজ ইউজ, ঠিক আছে, সেটার সাথে। যেমন এর মধ্যে থাকবে হচ্ছে সিনট্যাকটিক এবং সিমান্টিক প্রসেস, যেগুলো হচ্ছে মোটর অপারেশনের মাধ্যমে যে ক্রিয়েটিভ স্পিকিং এবং রাইটিং এর যে ব্যাপারগুলো সেগুলো সংগঠিত করার জন্য মূল দায়িত্বটা পালন করে হচ্ছে লেফট হেমিস্ফিয়ার। ঠিক আছে, আমরা এর আগে অলরেডি বলেছি যে রাইট হেমিস্ফিয়ার মূলত কাজ করে হচ্ছে যে ফর্মুলাইক যে স্পিচ গুলো সেগুলোকে প্রোডাকশনের জন্য বা আটার করার জন্য সে সে ভূমিকা পালন করে। কিন্তু লেফট হেমিস্ফিয়ার যেগুলা ক্রিয়েটিভ ওয়ার্ক, যেগুলা সিনট্যাকটিক্যালি এবং সিমান্টিক্যালি ক্রিয়েটিভ ল্যাঙ্গুয়েজ প্রোডাকশন বা আটারেন্স বা হচ্ছে রিডিং এবং সরি রাইটিং এবং স্পিকিং এর ক্ষেত্রে, তো সেই কাজগুলোর দায়িত্ব পালন করে এই লেফট হেমিস্ফিয়ার। তো এই সংক্রান্ত বিষয়ে ওয়ালস এবং ডিলার দুইটা ফাংশনকে ফাংশনিংটাকে দুইটা টাইপসে বিভক্ত করছেন। সেটা হচ্ছে একটা, প্রথম হচ্ছে যে লোয়ার অর্ডার ফাংশনিং এবং দ্বিতীয়টা হচ্ছে হায়ার অর্ডার ফাংশনিং। তো লোয়ার অর্ডার ফাংশনিং কখন হয় এবং হায়ার অর্ডার ফাংশনিং কখন হয় সেটা একটু দেখার চেষ্টা করি। তো ইয়াঙ্গার যারা লার্নার, যারা প্রাইমারি পর্যায়ে আছে, তারা মূলত এই যে লোয়ার অর্ডার প্রসেসিং এর উপর নির্ভর করে। অন্যদিকে যে ব্যক্তিগুলো অনেক ওল্ডার লার্নার, অর্থাৎ অনেক দিন ধরে শিখছে, তাদের একটা ডেভেলপমেন্ট হয়ে গিয়েছে, একটা স্টেজে তারা উঠে গিয়েছে, তারা তাদের ব্রেনের যে ফাংশনিং সেটা সংগঠিত হয় হচ্ছে হায়ার অর্ডার প্রসেসিং এ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে দেখার চেষ্টা করব যে আমরা যে ল্যাঙ্গুয়েজ প্রডিউস করি এবং ল্যাঙ্গুয়েজের যে কম্প্রিহেনশন আমাদের মধ্যে হয়, তো এই সব ল্যাঙ্গুয়েজ কেন্দ্রিক যে বিষয়গুলো সেগুলো সম্পাদন করার জন্য আমাদের ব্রেইনের কোন কোন এরিয়াস গুলো আহ, মূল ভূমিকা পালন করে সেগুলো একটু বোঝার চেষ্টা করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর দিয়ে যেটা দেখানো হচ্ছে, এইটার নাম ব্রোকাস এরিয়া। 2 নম্বরে যেটা দেখানো হচ্ছে সেটা ওরনিকাস এরিয়া। 3 নম্বরে যেটা দেখানো হচ্ছে এটার নাম দ্য মোটর কর্টেক্স। এবং এই যে যে নার্ভের ফাইবার আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হচ্ছে অ্যারকুয়েট ফ্যাসিকুলাস। তো এগুলার কাজ কি, এবং এই ব্রেনের এই পার্টিকুলার এরিয়াগুলোতে যদি প্রবলেম হয় বা এগুলার যদি ড্যামেজ হয়, তাহলে কি কি ধরনের প্রবলেম হইতে পারে সেগুলো আমরা দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথমে আসি ব্রোকাস এরিয়া সংক্রান্ত বিষয়ে। তো এই ব্রোকাস এরিয়াকে এন্টেরিয়র স্পিচ কর্টেক্স এটা বলেও সংজ্ঞায়িত করা হয়। তো ফ্রেঞ্চ একজন সার্জন যিনার নাম পল ব্রোকা, তিনি 1860-এর দশকে লক্ষ্য করেন বা ফাইন্ড আউট করেন যে ব্রেইনের, এটা ছিল তার ফার্স্ট মানে ফাইন্ডিং, যে যেখানে তিনি লক্ষ্য করেন যে আমাদের যে ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটি এটা মূলত লেফট হেমিস্ফিয়ারে সংগঠিত হচ্ছে, বা লেফট হেমিস্ফিয়ার এর জন্য মূলত দায়ী। আর সাথে তিনি লক্ষ্য করেন যে যাদের এই ব্রোকাস এরিয়াটা ড্যামেজ হচ্ছে, তাদের যে ল্যাঙ্গুয়েজ প্রোডাকশন অথবা স্পিচ প্রোডাকশন এটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এরপরে আসি ওর্নিকাস এরিয়া নিয়ে। এইটাকে পোস্টেরিয়র স্পিচ কর্টেক্স দিয়েও সংজ্ঞায়িত করা হয়ে থাকে। এইটা একজন জার্মান ডক্টর মূলত ফাইন্ড আউট করার চেষ্টা করেন।
যে যখন আমাদের লেফট হেমিস্ফিয়ারের ঠিক এই পার্টিকুলার এরিয়াতে কোনো প্রবলেম হয় বা ব্রেন ড্যামেজ হয়, ব্রেনের এই এরিয়াটা ড্যামেজ হয়, তখন আমাদের যে আন্ডারস্ট্যান্ডিং, ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডিং, এটাতে ডিফিকাল্টিস দেখা যায়। এরপরে 3 নম্বরে আসছে দ্য মোটর কর্টেক্স। তো মোটর কর্টেক্সের মূল কাজ হচ্ছে যে আমাদের দেহে যে বিভিন্ন ধরনের যে মাসলস গুলো আছে, সেই মাসলস গুলোর মুভমেন্টকে সে সচল রাখে। তো এই ব্রেনের যখন এই এরিয়াটাতে যখন প্রবলেম হয়, তখন আমরা যে ল্যাঙ্গুয়েজ আর্টিকুলেট করব এর জন্য যে মাসলস গুলো ব্যবহৃত হবে, যেমন ফেস, জ, টাং, ল্যারিংস, এর যে মাসলস গুলো আছে সেগুলো হচ্ছে প্রপারলি কাজ করতে পারে না। যখন এই কাজটা করতে পারে না, তখন আমাদের যে ফ্লুয়েন্টলি নর্মালি যে স্পিকিং, এটা ক্ষতিগ্রস্ত হয়। এরপরে আর্কুয়েট ফ্যাসিকুলাস। এইটা মূলত হচ্ছে যে ওই যে বান্ডেল অফ নার্ভ ফাইবার্স, যেটা ব্রোকাস এরিয়া থেকে ওরনিকাস এরিয়া পর্যন্ত কানেকশন বিল্ড আপ করে। তো আমরা দেখব যে এইটা যখন ড্যামেজ হবে তখন বা এইটা ড্যামেজ হলে কি কি সমস্যা হতে পারে সেই সংক্রান্ত আলোচনা এরপরে আমরা দেখব। তো অ্যাফাসিয়া সংক্রান্ত আলোচনা, যে অ্যাফাসিয়া মূলত যখন পার্শিয়াল অথবা পুরোপুরি ভাবে যখন আর্টিকুলেট অথবা ল্যাঙ্গুয়েজ প্রোডাকশনের যখন অ্যাবিলিটিটা ক্ষতিগ্রস্ত হয় বা ড্যামেজ হয়, তখন সেটাকে আমরা বলবো অ্যাফাসিয়া। তো এই ব্রোকাস অ্যাফাসিয়া যখন হয় তখন কি কি সমস্যা হতে পারে? ব্রোকাস অ্যাফাসিয়া যখন হয় তখন মূলত এইটার কানেকশন কি, এটার এই ব্রোকাস এরিয়ার সাথে আমাদের মূল বিষয়টা কি, যে ব্রোকাস এরিয়ার মূল কাজটা কি? মূল কাজ হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ প্রোডাকশন। তো যখন এই ডিসঅর্ডারটা দেখা দিবে, অর্থাৎ ব্রোকাস এরিয়াতে কোনো প্রবলেম হবে বা এইটা এই অংশটা ড্যামেজ হবে বা ক্ষতিগ্রস্ত হবে, তখন দেখা যাবে যে ল্যাঙ্গুয়েজের যে প্রপারলি প্রডিউস করার যে বিষয়টা সেটা ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু ওই ব্যক্তি কিন্তু তার অন্যের ল্যাঙ্গুয়েজটা কিন্তু সে বুঝতে পারবে, অর্থাৎ তার আন্ডারস্ট্যান্ডিং ক্ষমতা বা কম্প্রিহেনশন ক্ষমতা কিন্তু থাকবে। সে যখন কথা বলবে তখন তার যে প্রপারলি ল্যাঙ্গুয়েজ বা স্পিচটা প্রপারলি ফর্মড হবে না, ওয়েল ফর্মড হবে না, মানে সুসজ্জিত ভাবে সে কথা বলতে পারবে না। এবং তার কথার মধ্যে একটা স্লো ভাব থাকবে, আস্তে আস্তে কথা বলছে, অথবা স্লারি ভাব থাকবে। ওরনিকাস অ্যাফাসিয়ার ক্ষেত্রে মূলত আমরা জানি যে ওরনিকাস এরিয়ার মূল কাজটাই হচ্ছে যে ল্যাঙ্গুয়েজের যে আন্ডারস্ট্যান্ডিং বা কম্প্রিহেনশন এর সংক্রান্ত বিষয়ের সাথে সে জড়িত। তো যখন ওরনিকাস অ্যাফাসিয়া হবে তখন সে ব্যক্তিটা মূলত অন্যের ল্যাঙ্গুয়েজটা আন্ডারস্ট্যান্ড করতে পারবে না, তার আন্ডারস্ট্যান্ডিং ক্যাপাবিলিটি নষ্ট হবে। আর এইটা যখন নষ্ট হবে তখন সে ক্লিয়ারলি, মানে স্পিকিং করলেও তার কথাটা ক্লিয়ারলি হবে না। এবং একটার পরে একটা ওয়ার্ড সাজিয়ে যে যখন সে একটা বাক্য প্রডিউস করা ট্রাই করবে, তখন এটা কোনো সেন্স ক্রিয়েট করবে না। সর্বশেষ কন্ডাকশন অ্যাফাসিয়া। কন্ডাকশন অ্যাফাসিয়া মূলত আহ, হয় মানে সমস্যা তৈরি হয় একটা কারণে, সেটা হলো যে যখন ওই যে ব্রোকাস এরিয়া থেকে ওরনিকাস এরিয়া এর মাঝামাঝি যে কানেকশন বিল্ড আপ করার জন্য যে আর্কুয়েট ফেসিকুলাস আছে, এইটা যখন ক্ষতিগ্রস্ত হবে তখন এই কন্ডাকশন অ্যাফাসিয়াটা হবে একটা মানুষের। তো এইটা যখন হবে তখন একজন ব্যক্তির মধ্যে কি কি প্রবলেম দেখা যেতে পারে? সে ব্যক্তিটা ফ্লুয়েন্টলি কথা বলতে পারবে না, অথবা সে যদি মোটামুটি ফ্লুয়েন্ট হয়ও, সেক্ষেত্রে তার যে কথা বলার যে রিদম, আমাদের একটা নর্মাল রিদম আছে, এইখানে হচ্ছে একটা ডিসরাপশন তৈরি হবে। এবং দেখা যাচ্ছে তার মধ্যে যে প্রপারলি সে পজ গুলো দিতে পারবে না, ঠিক আছে, মানে অসামঞ্জস্যপূর্ণ পজ এবং হেজিটেশনের কারণে তার স্পিচটা প্রপারলি হয়ে উঠবে না।